বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কি ব্যাপার রিফাত সাহেব, কেমন আছেন? রিফাত হা হয়ে গেল। তার নাম জানলো কি করে এই লোকটা? সে অবাক হয়ে বলল, কি আপনি? আর আমার নাম জানলেন কি করে? এসব জেনে তোমার লাভ কি? তোমাকে একটা কাজের কথা বলেছি, কাজটা করতে পারলে টাকা পাবে। আমাকে কি আপনার রাস্তার পাতিনেতা মনে হয় নাকি? আমার এলাকার আমার নাম শুনলে সবাই কেঁপে ওঠে। আপনি আমাকে টাকার লোভ দেখাচ্ছেন? কে আপনি? আমি কে সেটা তোমার না জানলেও চলবে। চৈতি নামের মেয়েটাকে তুমি চেয়েছিলে, তাই না? কিন্তু তাকে তো বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। চৈতির কথা শুনতেই রিফাতের বেশ আগ্রহ জন্মালো। এই লোকটা চৈতির ব্যাপারে জানলো কি করে? সেই জন্য সে বলল, আপনারা কি চৈতির শ্বশুরবাড়ির লোকজন? আমাকে টাকার অফার করছেন কি জন্য? তুমি বেশি কথা বলছো। তুমি জানো আমি কে? আমার নাম শুনলে এই দেশের মানুষ ভয়ে কাঁপতে থাকে। আমি এসব কথা বলতে চাচ্ছি না, কাজের কথায় আসি। চৈতির সাথে যার বিয়ে হয়েছে সে আমার শত্রু। তুমি তো তাকে এমনিতেই মারতে চাও, এখন তোমাকে আরও সুযোগ করে দিলাম। যদি ওকে মারতে পারো তাহলে আমি তোমাকে বিশাল অঙ্কের একটা পুরস্কার দেব। এতক্ষণে বুঝলাম আপনার কল দেওয়ার কারণ, কিন্তু আমি তাকে পাবো কোথায়? সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। চৈতির শ্বশুর বাড়ির উপর আমাদের নজর আছে। ওরা খুব শীঘ্রই তোমার এলাকায় যাবে। তুমি তোমার এলাকায় ফিরে যাও, ওখানে গিয়ে রেডি হয়ে থাকবে। যদি ওকে মারতে পারো তাহলে তোমাকে এত টাকা দিব যেটা তুমি কল্পনাও করতে পারবে না। এখন তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বার দাও। রিফাত বুঝে গেল তাকে কি করতে হবে, সেই জন্য অ্যাকাউন্ট নাম্বারও দিল। একটু পরেই তার অ্যাকাউন্টে প্রায় 10 লক্ষ টাকা চলে গেল। এটা দেখে তার মাথা ঘুরতে শুরু করলো। সে বুঝতে পারলো এরা খুবই ভয়ঙ্কর লোকজন, সাথে বেশ বড় মাপের মাফিয়াও। না হলে এত টাকা কোনো কাজ না করেই দিত না। সেই জন্য সে কল করলো। আবার তখন লোকটা ফোন ধরে বলল, কি টাকা পেয়েছে তো? এখন নিজের কাজের প্রতি মনোযোগ দাও। আমি তোমার উপর নজর রাখবো। যদি কাজটা করতে পারো তাহলে এর চেয়েও কয়েকশো গুণ বেশি টাকা দেব। ওকে বস, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমার কাজ ঠিক মতোই করব। এমনিতেই চৈতিকে আমার দরকার। ওই ছেলেটা চৈতিকে বিয়ে করে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওকে আমি শেষ করে ছাড়বো। শরীফ শেখ ফোন রেখে দিল। তখন তার পাশে দাঁড়িয়ে থাকা রাফিক মির্জা কিছুটা বিরক্ত হলো। একটা সাধারণ গুন্ডাকে নিয়ে নাকি ক্যাপ্টেন প্রহন চৌধুরীকে মারবে, এটাও কিনা কল্পনা করা যায়। সে শরীফ শেখের দিকে তাকিয়ে বলল, শরীফ, তুই কি করতে চাইছিস? আমি ঠিক বুঝতে পারছি না। ও কি পারবে এই কাজটা করতে? এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না রফিক। আমি জানি ও এই কাজটা করতে পারবে না, কিন্তু বলা তো যায় না। যদি কাজটা করে ফেলতে পারে তাহলে আমাদের একটা দিক পরিষ্কার হয়ে গেল। তখন মাহিন শরীফ শেখের দিকে তাকিয়ে আবার বলল, স্যার, আমরা এতদিন ধরে এত চেষ্টা করলাম, কিন্তু ক্যাপ্টেন চৌধুরী কিছুই করতে পারলাম না। সেখান সাধারণ এই গুন্ডা কিছুই করতে পারবে না। শরীফ শেখ কিছু বলল না, শুধু মুচকি হাসলো, কারণ সে নিজেও জানে এরা কিছুই করতে পারবে না। এরপরও তার মনে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, বলা তো যায় না। যদি কিছু করে ফেলতে পারে তাহলে তা একটা দিক পরিষ্কার হয়ে গেল। প্রতিদিনকার নিয়মে পূর্ব দিগন্তেই সূর্য ওঠা হচ্ছে, আবার পশ্চিম দিগন্তে অস্তও যাচ্ছে। ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে সময় পার করছে। নদীর স্রোতও বহমান, থেমে নেই কেউই কারোর জন্য। নিজেদের নিয়মে যে যার মতো ব্যস্ত। চৌধুরী বাড়ির অনেক কিছুই পরিবর্তন হয়েছে। বাড়ির ছাদ এখন বিভিন্ন প্রজাতির গাছে সেজে উঠেছে। ব্যালকনিতেও শান্তির বসন্ত এসেছে যেন। ফুলের সুবাসে ভরে থাকে চারপাশ। এই সব কিছুর পরিবর্তন হয়েছে শুধু চৈতির জন্য। নতুন স্কুলে ভর্তি হয়েছে আজ 2 মাসও চলেছে। চোখের পলকেই পেরিয়ে গেল দুটো মাস। অন্তরিক্ষের পূর্ব দিগন্তে যখন আদিত্যের লাল আভায় আচ্ছাদিত, চৈতি তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। ঘড়ির কাঁটায় সকাল 5:45। মিসেস ইয়াসমিন সেই কখন থেকে ডেকে যাচ্ছেন, অথচ মেয়ের ঘুম ভাঙার কোনো কথাই নেই। এত সকালে চৈতিকে ঘুম থেকে ডেকে তোলার একটাই কারণ, রাতে সে পড়া ফাঁকি দিয়ে ঘুমিয়ে পড়েছিল, কোনো পড়াই শেষ করেনি। মিসেস ইয়াসমিন জানলার পর্দা সরিয়ে দিলেন। অন্ধকার ঘরে আলোয় ভরে গেল এক নিমেষেই। চোখ মুখে আলো পড়তেই ভ্রুযুগল কুঁচকে ফেললো চৈতি। বলে কি এত ঘুমালে হবে? রাতেও তো কোনো পড়া শেষ করিসনি। এখন জলদি করে উঠে পড়তে বস দেখি। ফ্রেশ হয়ে পড়তে বস, আমি নাস্তা বানাতে চাচ্ছি। মিসেস ইয়াসমিনের কথা শুনে চোখ পিটপিট করে তাকালো চৈতি।
এই পড়ালেখার শান্তির ঘুম কষ্ট নষ্ট করে দেওয়ার যুদ্ধে নামে যেন। ঘুম ঘুম কণ্ঠে মৃদু স্বরে বলে উঠল। আর একটু ঘুমাই না ভালো মা, প্লিজ। মিসেস ইয়াসমিন তীক্ষ্ণ দৃষ্টিতে চৈতির দিকে তাকিয়ে বললেন। তুই ঘুমা, আমি প্রহনকে ফোন করে বলছি সব। প্রহনের নাম শুনে শোয়া থেকে হক চুকিয়ে উঠল চৈতি। 2 হাত দিয়ে চুলগুলোকে খোপা করে ভীত কণ্ঠে বলল, না না, তার দরকার নেই, আমি উঠে গেছি তো। মিসেস ইয়াসমিন হাসলেন। কোনো এক অজ্ঞাত কারণে মেয়েটা প্রহনকে প্রচণ্ড ভয় পায়। এই তো সেদিনকার কথা, স্কুলে ক্লাস টেস্ট পরীক্ষা হবে, কিন্তু চৈতি পড়তেই রাজি না। তার ঝোঁকে পড়েছিল ঘুমের ওপরে। ঘুম থেকে না ওঠার জন্য 2 দিন স্কুল যায়নি সে। সুযোগ পেলেই ঘুমিয়ে পড়তো। তেমনি পড়ার টেবিলে মাথা রেখে যখন ঘুমিয়েছিল, তখন মিসেস ইয়াসমিন প্রহনকে ভিডিও কল দিলেন। চৈতির এইসব কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ প্রহন। মায়ের কড়া আদেশ চৈতিকে যেন আচ্ছা মতো বকে দেয়। মেয়েটা তাকে একদমই ভয় পায় না। প্রহনকে যেহেতু একটু ভয় পায়, সেহেতু ওর বকা খেলে আর এমন ঘুমিয়ে পড়বে না। সেবার প্রহনের ধমক খেয়েই সোজা হয়ে যায় চৈতি। তারপর থেকেই প্রহনকে বলে দেওয়ার কথা বলেই চৈতি ঘুম থেকে উঠে পড়তে বসে। প্রহন তাকে একটা কথা বলেছিল, যা মনে পড়লেই বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। পিচি, তুমি যখন ঘুমিয়ে থাকবা তখন আমি তোমার সামনে হাজির হয়ে যাব। কানের নিচে ঠাস করে একটা চুমু দিয়ে বলবো, আমাকে ছাড়া এত ঘুম আসে কোথা থেকে? মিসেস ইয়াসমিন রুম থেকে বের হয়ে যেতে যেতে বললেন, আমি নাস্তা বানাতে যাচ্ছি, তুই ফ্রেশ হয়ে পড়তে বস। ঠোঁট ফুলিয়ে মিসেস ইয়াসমিন চলে যাওয়ার দিকে তাকিয়ে বিড় করে বলল, সব সময় ওনার ভয় দেখাবে, সবাই পচা হয়ে গেছে। পড়ার টেবিলে বসে ঝিমোচ্ছে চৈতি। মিসেস ইয়াসমিন হাতে করে নাস্তার প্লেট নিয়ে চৈতির পাশেই ভ্রু কুচকে চৈতির দিকে তাকিয়ে আছে। প্রহনকে ফোন দিব? হক চুকিয়ে গেল চৈতি। 2 হাত দিয়ে চোখ কচলে অসহায় দৃষ্টিতে মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে বলল, ঘুমাচ্ছি না তো, চোখ বন্ধ করে পড়ছি তো মনে মনে। মিসেস ইয়াসমিনের খুব হাসি পাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরেই তিনি চৈতির পাশে দাঁড়িয়ে আছেন আর তাকে বলছে সে ঘুমাচ্ছে না। নাস্তার প্লেট টেবিলের উপরে রেখে চৈতির উদ্দেশ্যে বললেন, আমার চুল কি হাওয়ায় ভাগছে? চৈতি চট করে বলে উঠল, এখনো সব পাকেনি তো, মাত্র কয়েকটা। আমি ওইগুলোর কথাই বলেছি। ইয়াসমিন, তুমি মেয়েটাকে এমন গোয়েন্দাদের মতো জেরা করছো কেন? কথাটা বলতে বলতে চৈতির পড়ার রুমের ভেতরে প্রবেশ করলেন রেদওয়ান চৌধুরী। শ্বশুরকে দেখে উঠে দাঁড়ালো চৈতি। মাথায় কাপড় দিয়ে ওনার কাছে গিয়ে অভিযোগ কণ্ঠে বলে, দেখেছেন আব্বু, ভালো আম্মু শুধু ওনার ভয় দেখান আমাকে। রেদওয়ান চৌধুরী চৈতির মাথায় হাত বুলিয়ে দিলেন। তার কথা বুঝতে না পেরে বললেন, কার ভয় মা? আপনার ছেলের। চৈতির কথার উত্তর শুনে হা হা করে হেসে ওঠেন রেদওয়ান চৌধুরী। বোকা মেয়ে, প্রহন তো এখন অনেক দূরে আছে, ওর ভয় দেখালে কি হবে? আর ওরে বললেও কি হবে? ও তো আর এসে তোমাকে বকতে পারবে না। দূর থেকে বকলে তো ওই সব গায়ে মাখতে নেই। দিলা তো, ভয় ভাঙিয়ে দিলা। ওরে এখন কি করে পড়াতে বসবো তা শুধু তুমিই জানো, আমি আর এই সবের নেই। কথাগুলো বলে মিসেস ইয়াসমিন রুম থেকে বেরিয়ে গেলেন। রেদওয়ান চৌধুরী মিসেস ইয়াসমিনের কথার অর্থ বুঝতে পেরে দাঁত দিয়ে জিহ্বা কাটলেন। কি যে ভুল করেছেন এখন বুঝতে পারছেন তিনি। চৈতির দিকে তাকিয়ে দেখলেন চৈতির ঠোঁটে শয়তানি হাসি রেখা টেনে ওনার দিকে তাকিয়ে আছে। রেদওয়ান চৌধুরী আবারও বললেন, প্রহন দূর থেকে বকলে হয়তো তোর সমস্যা নেই, কিন্তু ও কি একবারও বাড়িতে আসবে না নাকি? তখন কি সামনে থেকে বকা দিবে? মারতেও পারে। রেদওয়ান চৌধুরীর কথা শুনে বেলুনের মতো চুপসে গেল চৈতি। মুখের ভাবভঙ্গি বদলে গেল নিমেষেই। চুপচাপ হেঁটে গিয়ে পড়ার টেবিলের সামনে রাখা চেয়ারে গিয়ে বসলো। গ্লাসে রাখা পানিগুলো এক ঢোকে খেয়ে বইয়ের দিকে চোখ বড় বড় করে তাকালো। সব পড়াই যেন নতুন নতুন লাগছে ওর, অথচ এই পড়াগুলো আজ 3 দিন ধরে পড়ে যাচ্ছে। রেদওয়ান চৌধুরীর সামাল দিতে পারার খুশিতে গদগদ করতে করতে মিসেস ইয়াসমিনের কাছে চলে গেলেন। সেখানে গিয়ে বললেন, ইয়াসমিন, চৈতিকে পড়ার টেবিলে বসিয়ে রেখে এসেছি আমি। কত শান্ত হয়ে পড়ছে এখন। মিসেস ইয়াসমিন এক পলক রেদওয়ান চৌধুরীর মুখের দিকে তাকিয়ে নিজের কাজে ব্যস্ত হলেন। স্কুল থেকে বাড়ি ফেরার সময় স্কুলের গেটের সামনেই দাঁড়িয়ে আছে চৈতি। রেদওয়ান চৌধুরী নিতে হাসবেন, প্রতিদিনই আসেন। রৌদ্রোজ্জ্বল ঝলমলে দিন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কৃষ্ণবর্ণের নীরদের তলে। উদ্ধ দৃষ্টিতে আকাশের দিকে তাকালো চৈতি। মেঘ জমেছে ভীষণ, বৃষ্টি আসবে হয়তো, বর্ষার মরশুম ঘনিয়ে আসছে।
চোখের পলকে চারদিক অন্ধকার হয়ে উঠল। চৈতি সেই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। স্কুল ছুটি হয়েছে প্রায় 20 মিনিট হয়ে যাচ্ছে, কিন্তু এখনও রেদওয়ান চৌধুরীর দেখা নেই। এত দেরি কখনো হয়নি। ধীরে ধীরে বৃষ্টির ফোঁটা গায়ে পড়তেই তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করে উঠল কিশোরীর অচেতন চিত্ত। হৃদস্পন্দন বেড়ে গেল। মনের ভিতর থেকে অনবরত চৈতি যেন নিশীথের দাবিতে ঝংকার করে বলে উঠছে, আমার গায়ে পড়ো না বৃষ্টি, আমি তাকে ছাড়া ভিজবো না। কৃষ্ণবর্ণে নীরদের ঘন বর্ষণের ঝুমঝুম শব্দ স্পষ্ট। বৃষ্টির পানিতে টইটুম্বর পেজ ঢালা পথ। পরিবেশ কেমন জানি ঝাপসা। টিনের চালে বৃষ্টি পড়ার শব্দে মুখরিত চারপাশ। নিষেধাজ্ঞা ভেঙে বৃষ্টির এক ফোঁটা পানিও কিশোরীর শরীরে স্পর্শ করতে পারেনি। বৃষ্টির পানি গায়ে পড়ার আগেই মাথার উপর ছাতা ধরে না দেখা আগন্তুক হাত ধরে টেনে দৌড়ে নিয়ে গিয়ে দোকানের ছাউনির নিচে দাঁড় করিয়ে দেয়। বৃষ্টির পানি ছিটকে পড়বে বলে পায়ের সামনে ছাতা বসিয়ে দেয় লোকটা। চোখজোড়া বিস্ময়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায় চৈতির। কিছুক্ষণ মানুষটার দিকে অবাক নয়নে তাকিয়ে থাকে। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা ভ্রু নাচিয়ে মুচকি হেসে চৈতির দিকে এগিয়ে এসে কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বলে, আমাকে ছাড়া একা তোমাকে কখনো বৃষ্টিতে ভিজতে দিতাম না আমি, তাই তো বৃষ্টি শুরু হওয়ার খানিক পূর্বেই চলে এসেছি। ম্যাজিক দেখেছো পিচ্ছি? বলে হাসল প্রবণ। কণ্ঠনালীতে কথা আটকে গেল চৈতির। আরও এক দফা অবাক হলো সে। মনে মনে ভাবল, মনের কথা বুঝলো কি করে উনি? কিন্তু মুখ ফুটে একটা শব্দও বের হলো না। এই মানুষটাকে কাছ থেকে দেখার তীব্র তৃষ্ণায় চোখ যেন প্রশান্তিতে শুধুই চেয়ে রইল। চৈতিকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে ভ্রুযুগল কুঁচকে ফেলল প্রহণ। তার কাছ থেকে কিছুটা সরে এসে বলল, আমি এসে খুশি হওনি তুমি? খুশি না মানে? আমার তো লাফাইতে ইচ্ছে করছে। মনের কথা মনেই রইল, মুখ ফুটে বলা হলো না আর। প্রহণের দিক থেকে চোখ সরিয়ে নিল চৈতি। ধীর কণ্ঠে বলল, আপনি যে আজ আসবেন বলেননি তো? কোমরের 2 হাত রেখে বাইরের বৃষ্টির পানির দিকে তাকিয়ে গলা ফুলিয়ে ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ল প্রহণ। রাস্তায় জমে থাকা পানির দিকে তাকিয়ে বলল, আমি নিজে জানতাম না যে আজ আসবো। প্রহণের দিকে ভ্রু কুঁচকে তাকালো চৈতি। বুঝতে না পেরে বলল, মানে? ঘাড় ঘুরিয়ে চৈতির মুখের দিকে তাকিয়ে প্রহণ জবাব দিল, মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। বাড়িতে আসার জন্য ইচ্ছে করছিল খুব। ছুটি পাওয়া তো সহজ হবে না, তাই একটা শয়তানি বুদ্ধি উদয় হয়, ওইটাই প্রয়োগ করে বাড়িতে চলে এসেছি। সেটা আবার কেমন বুদ্ধি? রাত তখন প্রায় 2টা। সিও স্যারকে ফোন করে বললাম, স্যার আমার আম্মু খুব অসুস্থ, আইসিইউতে অ্যাডমিট করা হয়েছে। আমি তার একমাত্র ছেলে, তাই আমাকে দেখতে চাচ্ছেন খুব। প্রহণের কথা শুনে থাওয়া হয়ে যায় চৈতি। কি মারাত্মক মিথ্যে বললেন উনি। আপনার এমনটা বলা উচিত হয়নি। জানি, কিন্তু মাঝে মাঝে বলতে হয়। তুমি খুব দ্রুত বড় হয়ে যাও, তাহলে আর বলতে হবে না। প্রহণের অদর জুড়ে শয়তানি হাসি। চৈতি বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই জন্যই আব্বু আমাকে নিতে আসেনি। আমার পিচি বউকে আমি নিয়ে যাব, আব্বুর এসে কাজ নেই, আমি বারণ করে দিয়েছিলাম। প্রত্যুত্তরে চৈতি আর কিছু বলল না। চুপ করে বৃষ্টি পড়া দেখতে লাগলো। দুজনেই চুপচাপ, যেন নীরবতা পালন করছে। প্রহণ কি বলবে বুঝে উঠতে পারছে না, অথচ সারা রাস্তায় বাসে বসে শত শত কথা জমিয়ে রেখেছিল প্রেয়সীকে উৎসর্গ করবে বলে। বৃষ্টি থামার অপেক্ষায় আছে পথচারীরা। হুটহাট এমন অসময়ে বৃষ্টি অনেকেই সমস্যায় ঘটে যায়। ছাতা থাকে না সাথে, গুরুত্বপূর্ণ কোনো কাজেও যাওয়া যায় না বৃষ্টির জন্য। প্রহণের মতো সব প্রেমিকরা কিন্তু বৃষ্টিপ্রেমী হয় না। অনেকেই অপছন্দের তালিকায় নাম লেখা আছে বৃষ্টি। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি পড়া কমে আসে। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই অনেক রাস্তায় নেমে পড়ল। সিএনজি ডেকে নিল প্রহণ। চৈতিকে ভেতরে বসিয়ে দিয়ে সে নিজেও চৈতির পাশে গিয়ে বসলো। আপনি কতদিন থাকবেন? আম্মু যতদিন হসপিটাল থেকে বাড়িতে না আসে ততদিন। একটা ছোট কাজ ছিল, সেটা কমপ্লিট করেছি। বর্তমানে স্যারেরা পরের প্ল্যান করছেন, আর আমার আম্মু তো হসপিটালে, যাব কিভাবে? তার মানে আপনি আরো মিথ্যা বলবেন? কিছুই করার নেই। অদ্ভুত তো, মিথ্যা বলা পাপ, আপনি জানেন না? খুব ভালো করে জানি। তাহলে এত প্রশ্ন করো কেন? চুপ করে বসে থাকতে পারো না? সবকিছু তোমার বুঝতে হবে না। প্রহণের কথায় খারাপ লাগলো চৈতি, সাথে রাগ অভিমানও হলো। বললাম না কথা, করলাম না প্রশ্ন, কি হবে? কিচ্ছু না, আমার সাথে কথা বলতে আসুক শুধু, একদম কথা বলবো না। গাল ফুলিয়ে বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো চৈতি। প্রহণ চৈতির দিকে তাকিয়ে আফসোসের সুরে বলল, ধুর, শুধু শুধু বকলাম মেয়েটাকে। ভেজা চুল তোয়ালেতে দিয়ে মুছতে ব্যস্ত চৈতি। স্কুল থেকে বাড়ি ফিরে
টাটকা একটা গোসল না করলে শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করে চৈতি। মেঘের বর্ষণের পর অন্তরিক্ষ পরিষ্কার, শহর জুড়ে আবারও আদিত্য প্রখর তেজ পড়েছে। কমলা রঙের এক চিলতে রোদ এসে লুটোপুটি খাচ্ছে ব্যালকনির দেওয়ালে। প্রহর ব্যালকনিতে এসে অবাক হলো। বাহ, পিছে দেখছি গাছপ্রেমী। চৈতি কোনো আগ্রহ দেখালো না প্রহনের কথায়, সে নিজের কাজে ব্যস্ত। প্রহন আবারও বলল, যাক, আমার বউটাও আমার মতন গাছ ফুল ভালোবাসি। জানো পিচ্ছি, আমি যখন বাড়িতে থাকতাম তখন ব্যালকনির ছাদে গাছ আর ফুলে ভরপুর থাকতো। প্রহনের কথাকে পাত্তা না দিয়ে ব্যালকনি থেকে রুমে আসে চৈতি। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে মাথায় কাপড় দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এতদিন দূরে থেকে অভিমান করা হয়েছে, আজ না হয় কাছ থেকেই অভিমান হোক। প্রেমিক পুরুষ কী করে সেই অভিমান ভেঙে চুরমার করে দিয়ে প্রণয়ের চাদরে জড়িয়ে নেবে, সেটাই দেখা হোক। মিসেস ইয়াসমিন চৈতিকে দেখে মুচকে হাসলেন। ডাইনিং টেবিলের খাবার সাজিয়ে রাখতে রাখতে বললেন, কিরে, মুখটা কেমন বাংলার পাশের মতো করে রাখলি কেন? চৈতি ডাইনিং টেবিলের উপরে রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে চেয়ারে বসলো। 3 ঢোক পানি খেয়ে বলল, মাথা ব্যথা করছে একটু, তাই আর কি। মিসেস ইয়াসমিন আর কিছু বললেন না, প্লেটে খাবার বেড়ে চৈতির দিকে এগিয়ে দিলেন। কণ্ঠস্বর উঁচু করে প্রহনকে ডাক দিলেন, প্রহন, খেতে আয়। সেই যে আসলি, কিছুই খাসনি। প্রহন খায়নি। কথাটা শোনার পর চৈতিরও খাবার মুখে দিতে ইচ্ছে করলো না, মন সায় দিল না। কেন দিল না তা সে জানে না। চৈতির ইগনোরে প্রহনের বুঝতে অসুবিধা হয় না যে তখনকার কথায় মেয়েটা বেশ রাগ করেছে। সামান্য একটা কথায় একেবারে কথা বলাই বন্ধ করে দিল। ইস, কি ঝাল মরছে বাবা। ছাদের গাছগুলো প্রাণ ভরে বৃষ্টির পানি খেয়েছে। বৃষ্টিটা এক প্রকার উপকার করলো চৈতির। কষ্ট করে আজ আর পানি দিতে হবে না। মাথাটা ধরেছে। বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে চৈতি। তার পাশেই গালে হাত দিয়ে বসে আছে প্রহন। ওই পিচ্ছি, সরি। প্রহনের সরি শুনে চোখ বন্ধ করে ফেললো চৈতি। নিজেই বকবে আবার নিজেই সরি বলবে, যত সব ঢং। আরে পিচ্ছি টিয়া পাখি, এমন রাগ করতে নেই। চৈতি শুনেও না শোনার ভান করে শুয়ে আছে। আজ যত যাই বলুক না কেন, সে টু শব্দটিও করবে না। দেখো পিচ্ছি, আমি সে কত দূর থেকে কত মিথ্যা কথা বলে বাড়িতে আসলাম, আর তুমি এমন রাগ করে শুয়ে থাকলে কিন্তু হবে না। চৈতির কোনো সারা শব্দ নেই। প্রহন কিছুক্ষণে চৈতির মুখের দিকে তাকিয়ে বসা থেকে উঠে রুমে থেকেই চলে গেল। নিজের চেয়ে বেশি কম বয়সী মেয়েকে বিয়ে করলে এই একই সমস্যা, কিছু বলা যাবে না। অভিমানে গাল ফুলিয়ে বসে থাকবে। মিসেস ইয়াসমিনের রুমের দরজার সামনে দাঁড়িয়ে মাকে কয়েকবার ডাক দিল প্রহন, কিন্তু মিসেস ইয়াসমিনের কোনো সারা শব্দ পেল না। খুশি হলো সে। ঋতুয়ান চৌধুরী বিকেলের সময়টাতে বইয়ের ভেতরে ডুবে থাকেন, তাই আর তাকে ডাকল না প্রহন। চটজলদি রুমে এসে বিছানার উপর থেকে চৈতিকে পাজা কোলে তুলে নিয়ে দ্রুত পায়ে হেঁটে ছাদে উঠে গেল। সব কিছু এত দ্রুত ঘটল যে চৈতি কিছু বুঝেই উঠতে পারল না। চৈতিকে নামিয়ে দাঁড় করিয়ে দিল। প্রহনের এমন কাণ্ডে হতভম্ব চৈতি। আজব মানুষ তো। কি হয়েছে? সামান্য কথায় এত রাগ করতে হয়? মুখ ফিরিয়ে নেয় চৈতি। সে রাগ করেছে, ভীষণ রাগ। কেন এমন করে বলবেননি? একটাই অভিযোগ তার, আসলে প্রিয় মানুষগুলোর সামান্য করা কথায়ও অভিমান জমে যায় আমাদের মনে। খারাপ লাগে, কষ্টও হয়। আমার সাথে কথা বলবে না তো? ঠিক আছে, বলো না। আমি আজ রাতেই আবার ফিরে যাব, আর বছরও আসবো না। প্রহনের কথা শুনে বুকের বাঁ পাশে চিনচিন করে উঠল চৈতি। মুখ ফুটে বলেই ফেলল, আপনি নিজ থেকেই বকবেন, নিজ থেকে রাগ ভাঙাতে চাইবেন কেন? চৈতির কথা শুনে প্রহন চৈতির কোমর জড়িয়ে ধরে একটানে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। কেঁপে উঠল চৈতি। আলতো করে চোখের সামনে আসা চুলগুলো কানের পিছনে গুজে দিল। প্রহনের স্পর্শ পেতেই চোখ কুঁচকে ফেলল চৈতি। চৈতির লাজুক মুখের পানে চেয়ে প্রহন জোর গলায় বলল, তোমাকে যখন ইচ্ছে করব বকবো, যখন ইচ্ছা রাগিয়ে দিব, যখনই মন চাইবে রাগ ভাঙাবো। ইচ্ছে হলে অনেকটা কাছে যাব, আবার ইচ্ছে হলে অনেকটা বেশি দূরে সরে যাব। ইচ্ছে হলে ভালোবাসবো, ইচ্ছে হলে আদর করব। মন চাইলে কষি একটা চড় দেব। যখনই মন চাইবে তখনই কপালে ঘাড়ে চুমু দিব। কারণ তুমি শুধু আমার, এখন তুই আমার। বুঝেছ বউ? বৃষ্টির পরের পরিবেশ স্নিগ্ধতায় ছেয়ে আছে। পশ্চিম দিগন্তে আদিত্য প্রায় ডুববে ডুববে। মেহেদি রাঙা আকাশ দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। দক্ষিণা বাতাসে কিশোরীর চুলগুলো উঠছে। ছাদের রেলিংয়ের উপরে বসে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে আছে চৈতি। চৈতি পড়ে যেতে পারে
বলে চৈতির কোমর জড়িয়ে ধরে রেখে দাঁড়িয়ে আছে প্রহন। চৈতি উদ্ধ দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে উদাসী গলায় বলল, আপনি অনেক ভয়ঙ্কর কথা বলেন, যা শুনলে আমার বুকের বাপাসে ধক করে ওঠে। চৈতির কথা শুনে হাসল প্রহন। চৈতিকে রেলিংয়ের উপর থেকে নামিয়ে দিয়ে বলল, আমি সার্থক। প্রহনের উত্তর শুনে ভ্রুজোড়া কুঁচকে গেল চৈতির। বুঝতে না পেরে বলল, মানে কিসের সার্থকতা? মানে বড় হ, বুঝতে পারবে। এখন নিচে চলো, সন্ধ্যা হয়ে আসছে। চৈতি আর কিছু বলল না, জানতেও চাইল না, কারণ সে ভালো করে বুঝতে পেরে গেছে বকবক করে মাথা নষ্ট করলেও প্রহন কিছুই বলবে না, নিজে থেকে বুঝে নিতে বলবে। জানা আছে চৈতির। প্রহন ছাদ থেকে নামার আগে চৈতির নেমে পড়ে। ড্রয়িং রুমের সোফায় বসে চা খাচ্ছেন রেদওয়ান চৌধুরী। চৈতিকে দেখে হাত দিয়ে ইশারা করে ডাক দিলেন। চৈতি মুচকি হেসে এগিয়ে যায় সেদিকে। রেদওয়ান চৌধুরীর পাশে বসে নিজে থেকেই বললে, আব্বু, আপনাকে যে চকলেটের কথা বলেছিলাম ভুলে গেছেন তাই না? চৈতির কথা শুনে জিভে কামড় দিলেন রেদওয়ান চৌধুরী, যার অর্থ তিনি ভুলে গিয়েছিলেন। অপরাগতা প্রকাশ করে বললে, সরি মা, আমি ভুলে গেছি। বয়স বেড়েছে তো, বুড়ো মনের খেয়াল ছিল না। কিচ্ছু হবে না, আপনার ছেলে আছে না, উনি না হয় নিয়ে আসবেন। প্রবণ সেই সময় সিঁড়ি বেয়ে এদিকে আসছিল। চৈতির কথা শুনে দ্রুত এগিয়ে এসে বলল, কি আনবো আমি? কিছুই আনতে পারবো না। প্রহনের কথা শুনে মন খারাপ হয়ে গেল চৈতি। বসা থেকে উঠে রান্নাঘরের দিকে চলে গেল। মিসেস ইয়াসমিন তখন বিকেলের নাস্তা বানাচ্ছিলেন। চৈতির গোমরা মুখের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? মলিন মুখে দাঁড়িয়ে আছিস কেন? চৈতি একটা দীর্ঘশ্বাস ফেলে মৌন কণ্ঠে বলল, না, কিছু হয়নি। মিসেস ইয়াসমিন চৈতির দিকে এগিয়ে এসে বললেন, প্রহন কিছু বলেছে? না, কি বলবে, বাদ দাও তো। ওহ, বুঝতে পেরেছি, মা বাবার কথা মনে পড়েছে নিশ্চয়ই। চৈতি উত্তর দিল না। মাথা নিচু করে ফ্লোরে পায়ের আঙুল ঘষতে লাগলো। বসার ঘর থেকে প্রহনের গলার স্বর শোনা যাচ্ছে। সে চিল্লিয়ে বলছে, এক কাপ চা দিয়ে যাও আমাকে। মিসেস ইয়াসমিন মুচকি হাসলেন। চুলার ওপর থেকে চায়ের পাতিল নামিয়ে কাপে ঢেলে চা বানিয়ে দিলেন। চৈতির দিকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে মিসেস ইয়াসমিন বললেন, যা, ওরে চাটা একটু দিয়ে আয়। চৈতি মিসেস ইয়াসমিনের মুখের দিকে তাকিয়ে তার হাত থেকে চায়ের কাপটা নিল। যাওয়ার জন্য পা বাড়াতেই মিসেস ইয়াসমিন পেছন থেকে ডেকে বললেন, চৈতি শোন। চৈতি থামল। পেছনে ফিরে মিসেস ইয়াসমিনের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। মিসেস ইয়াসমিন হাতের ইশারায় কাছে ডাকলেন চৈতিকে। চৈতি ভ্রুকুচকে এগিয়ে যায়। মিসেস ইয়াসমিন চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, প্রহন শুধু তোর জন্য আমাকে নিয়ে মিথ্যা কথা বলে ছুটি নিয়ে বাড়িতে এসেছে। জানি তো, আমি বলেছেন আমাকে, কিন্তু শুধু যে আমার জন্য আসছে তা তো জানতাম না। ওরে একটু সময় দিস মা, ওর কাছাকাছি থাকিস। মিসেস ইয়াসমিনের কথা শুনে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল চৈতির। চৈতি ভীত কণ্ঠে বলল, আমি প্রস্তুত না ভালো মা। চৈতির কথা শুনে মিসেস ইয়াসমিন ভ্রুযুগল কুঁচকে কিছুক্ষণ চুপ করে তার মুখের দিকে তাকিয়ে থাকে। মিসেস ইয়াসমিনকে এমন করে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে ফেলল চৈতি। মিসেস ইয়াসমিন ফিক করে হেসে উঠলেন। হাসি যেন থামছেই না তার। চৈতি বিস্ময়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে চোখ বড় বড় করে মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে রইল। মিসেস ইয়াসমিন কোনো রকম হাসি থামিয়ে বললেন, মেয়ে আমার অনেক কিছুই বুঝে, কিন্তু মা, আমি তো অন্য কিছুর উদ্দেশ্য করে বলিনি। আমি শুধু বলেছি প্রহনের পাশে থাকতে, ওর একটু খেয়াল রাখতে, ওর কাছাকাছি থেকে ওর ভালো খারাপগুলোকে জানতে। মিসেস ইয়াসমিনের কথার অর্থ বুঝতে পেরে লজ্জায় নুয়ে পড়ল চৈতি। এক নিমিষের জন্য মনে হলো ফ্লোর ফাঁক হয়ে যাক, সে ভেতরে ঢুকে যেত। মনে মনে নিজেকে নিজেই ইচ্ছে মতো বকল। ইস, কি বলে ফেললো ভাবতেই লজ্জায় কুকড়ে যাচ্ছে। মিসেস ইয়াসমিন হাসতে হাসতে বললেন, যা যা, জলদি যা, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চৈতির দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। মিসেস ইয়াসমিন সামনে পড়লে লজ্জায় তাকাতে পারবে না। বসার ঘরে এসে দেখে কেউ নেই। রেদওয়ান চৌধুরীও নেই, প্রহনও নেই। চৈতি ভাবল প্রহন হয়তো তার রুমে আছে, তাই সে রুমে চলে গেল। রুমে এসে সে সত্যিই প্রহনকে দেখল। প্রহনকে দেখলে লজ্জা লজ্জা লাগছে কেন জানি। হয়তো তখনকার ঘটনায় প্রহন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কিছু একটা খুঁজছে। চৈতি প্রহনের দিকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, আপনার চা। প্রহন মুচকি হেসে চৈতির হাত থেকে চায়ের কাপটা নেওয়ার সময় চৈতির মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তোমার মুখ এত লাল কেন পিচ্ছি বউ? একটার পর একটা কথায় লজ্জার মাত্রা বেড়ে যাচ্ছে শতগুণ।
প্রহনের মুখে পিচ্ছি বউ ডাকটা শুনে মুখে লাল আভা বেড়ে গেল আরো কয়েক গুণ। শুনুন, আপনি এসব নামে ডাকবেন না। চৈতির কথা শুনে ভ্রু কুঁচকে গেল প্রহনের। চায়ের কাপড় ড্রেসিং টেবিলের উপর রেখে চৈতির দিকে এক পা করে এগিয়ে যেতে লাগলো প্রহন। স্বাভাবিক রূপে প্রহনকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে চমকে উঠল চৈতি। প্রহন এগিয়ে গেল, সে পিছিয়ে যায়। যেতে যেতে একটা সময় দেওয়ালে পিঠ থেকে যায় চৈতি। দেখুন, আপনি এভাবে এগোবেন না। হৃদয়ের স্পন্দনে গতি বেড়ে মরে যাব আমি। কথা আটকে আটকে বলল চৈতি। প্রহন তার পাশে দেওয়ালে হাত রাখতেই কেঁপে উঠে চোখ মুখ খিঁচে ফেলল চৈতি। চৈতির মুখের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে প্রহন। মুখের সামনে আসা চুলগুলোকে কানের পিছনে গুজে দিয়ে আলতো করে। প্রহনের আলতো স্পর্শে কাঁপাকাঁপি শুরু হয়ে যায় চৈতি। কান গরম হয়ে গেল। লজ্জায় লাল আভায় আচ্ছাদিত হলো কিশোরীর মুখখানি। চৈতির লজ্জায় নুয়ে পড়া মুখশ্রীর দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে প্রহনের। চৈতিকে আরও এক ধাপ লজ্জায় ফেলতে চৈতির কানের কাছে মুখ নিগিয়ে ফিস ফিস করে বলল, আমার শয়তান মানে শয়তানে উদয় হয়েছে। দেখুন, আমি এবার দম বন্ধ হয়ে মরেই যাব নিশ্চিত। চৈতির কথা শুনে হাসতে হাসতে চৈতির কাছ থেকে দূরে সরে এলো প্রহন। শোনো, আমি তোমাকে পিচি বউ বলেই ডাকবো। যখন যা বলে ডাকতে মন চাইবে তখন তাই বলেই ডাকবো। এতে তোমার ভালো লাগলো কিংবা না লাগলো তাতে আমার কোনো কিছু যায় আসে না, বুঝেছো? না বুঝলে নিজে নিজে বুঝে নাও। অসহায় দৃষ্টিতে প্রহনের দিকে তাকিয়ে আছে চৈতি। বিড় করে বলল, কি এক মহাজালা! উনি কি বুঝেন না আমার লজ্জা লাগে? চৈতির বিড় করে বলা কথাটা কান এড়িয়ে যায় না প্রহনের। চায়ের কাপটা হাতে নিতে নিতে বলে উঠল, আমি বুঝলাম না, লজ্জাবতী গাছের পাতা ছুলে ওরা লজ্জায় নুয়ে পড়ে, কিন্তু তোমাকে তো ছোঁয়া দূরের কথা, সামান্য বউ বলে ডাকলে এত লজ্জা? চায়ের কাপে চুমুক দিতেই বিরক্ত হলো প্রহন। চা ঠান্ডা হয়ে শরবত। খান চা, শরবত খান, আমি আর গরম করে দিতে পারবো না। কথাটা বলেই চৈতির রুম থেকে বেরিয়ে যেতে নিলে প্রহন চৈতির ওড়নার কোণা ধরে টান দেয়। চৈতি থেমে যায়। প্রহন চৈতির দিকে এগিয়ে এসে চৈতির দিকে তাকিয়ে বলল, কোনো লোন তো আমাকে দাওনি, তারপরও তোমার প্রতি আমার এত ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে কেন বলো তো? প্রকৃতি তখন ধীরে ধীরে নিষেধের গাঢ় আমায় আচ্ছাদিত হয়ে উঠেছে। আন্তরিকে অর্ধচন্দ্রটা এক পাশে হেলে পড়েছে। শুকতারাটা মিটিমিটি জ্বলছে। নগরীর বড় বড় অট্টালিকার কোথাও আধার দূর করে জ্বলে উঠেছে আলো, আবার কোথাও অন্ধকারই রাজত্ব করছে। বিরতিহীন গাড়ির শাঁ শব্দ জানান দিচ্ছে নগরীর ব্যস্ততা কমেনি, বরং বেড়ে চলেছে। চার কাপে আয়েশ করে চুমুক দিচ্ছে কেউ, যদিও এটাকে শান্তির চা বলা যায় না, ঠান্ডা শরবত বললেই চলে। না চাইতেও বেশ আয়েশি ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিচ্ছে। ঠোঁটের কোণে দুষ্টু হাসির আভা। দৃষ্টি তার সামনে মেয়েটার দিকে আবদ্ধ। ডান হাত দিয়ে বা হাতের আঙুল মোচড়াচ্ছে চৈতি। কালফাল করে তাকিয়ে আছে প্রহনের দিকে। চাটা গরম করে দিব না বলেছি বলেই ঠান্ডা চা খাচ্ছেন, কি অদ্ভুত তো! বিড় করলো চৈতি। প্রহন শেষের চাগুলো এক ঢোকে গেলে চৈতির হাতে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ঠান্ডা চা খাওয়ালে কেন আমায়? এর শোধ তুলবো, দেখো। শোধ তুলবে মানে? হলো উল্টো পাল্টা কাজ। কথাটা মাথায় আসতেই চৈতি চট করে বলে উঠল, আমি তো বলিনি চা গরম করে এনে দেব না, শুধু শুধু ভয় দেখাচ্ছেন কেন? চৈতির কথা শুনে ভ্রুযুগল কুঁচকে ফেলল প্রহন। এক পা চৈতির দিকে এগিয়ে বলল, বলেনি তাই না? চৈতি এক পা পিছিয়ে গিয়ে বলল, বলিনি তো। প্রহনের অদর জুড়ে শয়তানি হাসি। মিথ্যুক মেয়ে চৈতিকে ধরতে যাবে এমন সময় বসার ঘর থেকে মিসেস ইয়াসমিনের ডাক ভেসে এলো। চৈতি, একটু এদিকে আয় তো। ডাক শুনে চৈতিকে আর প্রহন প্রায় কোথায়। সে প্রহনকে পাশ কাটিয়ে ছুটে চলে যেতে নিলেই পেছন থেকে প্রহনের বলা কথা স্পষ্ট শুনতে পায়, চঞ্চল হরিণী, শোনো, হরিণীর ন্যায় তো লাফিয়ে লাফিয়ে পালিয়ে গেলে, তোমার শুধু হাতের নাগালে পাই, মিথ্যা বলার মজা বুঝবা। চৈতির হাতে চায়ের কাপটা থেকে মিসেস ইয়াসমিন ভ্রুকুচকে জিজ্ঞাসা করলেন, তোমার ছেলে যদি ঢং করে ঘন্টা লেগে ঠান্ডা চা খায় তাহলে আমার কি দোষ? সে কি, প্রহন ঠান্ডা চা খেলো কেন? ও তো ঠান্ডা চা মুখে তুলেও দেখে না। চৈতি মিটি হাসল। প্রেম সাগরে ডুবে মরলে ঠান্ডা চা মুখে তুলে কেন গিলেও খাওয়া যায় তা কি আর মিসেস ইয়াসমিন জানে? চায়ের কাপটা ধুয়ে রেখে এসে মিসেস ইয়াসমিনের পাশে বসলো চৈতি। চৈতিকে নিজের পাশে এসে বসতে দেখে মিসেস ইয়াসমিন বললেন, তোকে একটা দরকারি ডেকেছিলাম। বলে ফেলো। মিসেস ইয়াসমিন কিছু একটা বলতে যাবেন, তখন প্রহন ব্যস্ত পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে।
কালো রঙের শার্টের বুকের উপরের বোতাম খোলা, শার্টের হাতা কোণে পর্যন্ত গোটানো। কালো রঙের শার্ট পরিহিত মানবের দিকে চোখ পড়তেই তাপ মুখ খিচে ফেলল কিশোরী। ভ্রুযুগল আপনা আপনি কুচকে গেল, মুখ ঝুড়ে রাগের আভা ফুটে উঠেছে। উন্মুক্ত বক্ষ দেখিয়ে রাগ হচ্ছে চৈতি। প্রহন মুচকি হেসে বলল, আম্মু, আমি বাইরে যাচ্ছি, ফিরতে একটু রাত হলেও হতে পারে, বান্ধবীদের সাথে একটু আড্ডা দেব। প্রহনের কথা শুনে মিসেস ইয়াসমিন বিরক্ত হলেন। মুখ থেকে বিরক্তিসূচক শব্দ বের করে বললেন, তোরা আবার বান্ধবী কোথা থেকে আসছে? মেয়েদের থেকেই তো দূরে দূরে থাকতি। এখন আমার অনেক মেয়ে ফ্রেন্ড আছে, সোনিয়া, শিফা, সিমরান, অনেকজন। চৈতির দিকে তাকিয়ে বলল প্রহন। প্রহনের কথা শুনে দাঁত কিরমির করে চৈতি বলে উঠল, আপনার সব মেয়ে ফ্রেন্ডের নাম বুঝি দন্তস্ব দিয়ে রাখা? তা কে রেখেছে নামগুলো? আপনি নিজেই? চৈতির এমন কথায় থতমত খেল প্রহন। মনে মনে পড়ল, যত ছোট মেয়ে মনে করেছিলাম তত ছোট কিন্তু না। মিসেস ইয়াসমিন মুচকে মুচকে হাসলেন। প্রহন চোখ বড় বড় করে চৈতির দিকে তাকিয়ে আছে। চৈতির কঠোর দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে প্রহনের দিকে। চৈতি প্রহনের দিক থেকে চোখ সরিয়ে মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে পড়ল, ভালো মা, তোমার কথা আমি পরে শুনবো। মিসেস ইয়াসমিন কথাটা বলেই দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেরি হলো না চৈতি। মিসেস ইয়াসমিন মুচকি হেসে প্রহনের দিকে তাকিয়ে বললেন, পিচ্চি বউ খেপেছে, সামলাও গিয়ে। প্রহন এক পলক মায়ের মুখের দিকে তাকিয়ে সেও রুমে চলে গেল। মিসেস ইয়াসমিন রিমোট দিয়ে টিভি অফ করে হাসতে হাসতে রুমে চলে গেল। রুমে এসে চৈতিকে দেখল না প্রহন। বার করে ডাক দিল চৈতি বলে, কিন্তু সাড়া পেল না। ব্যালকনিতে কারো ছায়া স্পষ্ট দেখতে পেয়ে প্রহন বুঝল চৈতি ব্যালকনিতে আছে। মৃদু বাতাসে উঠছে চৈতির খোলা চুল। বুকে দুই হাত গুছিয়ে ভাবলে শীর্ণ দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে চৈতি। প্রহন এগিয়ে গিয়ে দাঁড়ালো তার পাশে। চৈতিকে চেতিয়ে দেওয়ার জন্য বলল, সিমরান নাকি আমায় খুব ভালোবাসে, বুঝেছো চৈতি? প্রহনের কথা শুনে কোনো এক অজানা বিষাদে ভরে গেল চিত্ত। বুকের বাঁ পাশে খারাপ লাগলো চৈতি। এই অনুভূতির সাথে পরিচিত নয় সে, তাই হয়তো প্রহনের বলা কথাটা গাঢ় করে দাগ কাটলো কিশোরীর অবচেতন চিত্তে। প্রহন আবারও বলল, সিমরান কিন্তু অনেক সুন্দর একটা। কথাটা শেষ করতে পারল না প্রহন। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এই প্রথম চৈতি তাকে নিজে থেকে জড়িয়ে ধরল। স্তব্ধ হয়ে চৈতির দিকে তাকালো প্রহন। মেয়েটা কান্না করছে, ফুপিয়ে ফুপিয়ে না নীরবে কাঁদছে। পিঠের অংশের শার্ট খামছে ধরেছে। অভাবনীয় কার্য দেখে কেমন রিয়াকশন করা উচিত বুঝতে পারছে না প্রহন। চৈতির চোখের পানিতে বুকের কাছে শার্টটা কিছু অংশ ভিজে শেষ। প্রহন চৈতির মাথায় হাত বুলি দিয়ে বলে উঠল, কি হয়েছে চৈতি, এইভাবে কান্না করছো কেন? চৈতির উত্তর পেল না প্রহন। মেয়েটা আগের মতোই কান্না করে যাচ্ছে। প্রহন চৈতিকে নিজের কাছ থেকে সরিয়ে সামনে দাঁড় করিয়ে দিল। থুতনি ধরে মুখটা উঁচু করে চোখের পানি মুছে দিল প্রহন। রাগ করেছো বউ? রাগ করো না, আমি তো মজা করে বলেছি। সিমরান টিমরান কেউ নেই আমার জীবনে, মেয়ে ফ্রেন্ড তো একটাও নেই। চৈতি কান্না আটকে ধরা গলায় বলল, আপনার মুখে অন্য মেয়েদের নাম আমার সহ্য হয় না কেন জানি। আর ইউ জেলাস? আমি বুঝতে পেরেছি, বউ আমাকে ভালোবাসতে শুরু করেছে। প্রহনের কথা শুনে কান্না থেমে গেল চৈতির। একসাথে কয়েকবার চোখের পলক ফেলে প্রহনের দিকে তাকিয়ে রইল। হঠাৎ প্রশ্ন করে বসল, ভালোবাসা আসলে কি? ভালোবাসা হলো হৃদয়ের একটা অনুভূতি, দূর থেকেও কাছে অনুভব করা যায়। মনের খারাপ সময় আমরা একা বসে থাকি, আবার কেউ গান শুনি, নামাজ পড়ি, এইসব করে আমাদের যে শান্তিটা লাগে ওইটাই ভালোবাসা। ভালোবাসার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। যেমন আমার কাছে ভালোবাসা মানে তোমার বাচ্চামো, তোমার রাগান্বিত মুখ, তোমার চোখ, পুরো তুমিটাই যে আমার ভালোবাসা। ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার জন্য নয়, ভালোবাসা আমাদের পরিবারের জন্যও থাকে, মা বাবার জন্য, বন্ধু বান্ধবদের জন্য। ভালোবাসায় থাকতে হয় বিশ্বাস ও সম্মান। একদিনের জন্য ভালোবাসা নয়, বরং বছরের প্রতিটা দিনই প্রিয় মানুষগুলোকে ভালোবাসতে হয়। দম ছাড়ল প্রহন। ফুস করে একটা নিঃশ্বাস ফেলে চৈতির দিকে তাকিয়ে মুচকি হাসল। প্রহনের সব কথা চৈতির মাথার উপর দিয়ে গেছে। প্রহন চৈতিকে 1 মিনিট বলে রুমে আসলো। কাভার্ডের ভেতরে রাখা ব্যাগ থেকে একটা জিনিস বের করে চৈতির কাছে নিয়ে গেল। চৈতির হাতের মধ্যে তা ধরিয়ে দিয়ে হাসলো। চৈতি অবাক হয়ে বলল, 1 বাক্স চকলেট? এগুলো আমার জন্য? এই যে এখন তোমাকে এই চকলেটের বক্সটা দিয়েছি, এটাও কিন্তু ভালোবাসা। আপনি আমায় ভালোবাসেন?
চৈতির প্রশ্নের প্রত্যুত্তর প্রহন চৈতির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বলল, তোমার ওই চোখ আমাকে খুন করেছে সহস্রবার। আদিতে তেজ নেই এই প্রহরে, শান্ত স্নিগ্ধ শুনশান চৌধুরী ভিলা। এ লোকে সে আবৃত আননের পানে সেই কখন থেকেই চেয়ে আছে তৃষ্ণার্ত চক্ষুদয়। ঘুমের মধ্যেই এদিক ওদিক নড়ছে চৈতি। এত নড়াচড়ায় বিরক্ত প্রহন, একটু শান্ত হয়ে ঘুমাতেও পারে না মেয়েটা। নড়তে চড়তে হবেই যেন বাধ্যতামূলক। দরজায় টোকা পড়ল, একবার দুইবার করে বারবার। শোয়া থেকে উঠে বসলো প্রহন, দুই হাত দিয়ে চোখ কচলে দৃষ্টি পরিষ্কার করলো। বিছানা থেকে নেমে দরজা মেলে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে কিছুটা অবাক হয়ে যায় প্রহন। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা হেসে হেসে বলে উঠল, কিরে কেমন সারপ্রাইজ দিলাম? প্রহন জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, খুব বাজে। তোর কাছে তো সব সময় বাজেই মনে হয়, জানি আমি। 1 বছর পর কোথা থেকে হঠাৎ করে দড়ি দিতে আসলি মোহিত? বাহ ভাই বাহ, তুইও আর্মিতে আমিও আর্মিতে, পার্থক্য শুধু তুই ক্যাপ্টেন আমি সৈনিক, তাই বলে তুই ভুলে যাবি আমাকে? ঠাটিয়ে এক চড় দিব। পরশু তোরে আমি নিজে থেকে কল করে আধা ঘন্টার বেশি সময় ধরে কথা বলেছি। আমার মোবাইলে কত ব্যালেন্স শেষ হয়েছে জানিস? আবার বলিস আমি তোরে ভুলে গেছি। প্রহনের এখনো কথায় হাসে মোহিত। প্রহনের কাঁধে কিল মেরে বলে, শালা তুই আগের মতোই কিপটা রয়ে গেছিস। ওই আমি তোরে কোনো বোন দেই নাই, সো ডোন্ট কল মি শালা, ওকে? মোহিত প্রহনকে পাশ কাটিয়ে রুমের ভেতরে ঢুকতে ঢুকতে বলল, দেখি শর্ত সামনে থেকে ভেতরে ঢুকতে দে। প্রহন বিছানার উপরে ঘুমন্ত চৈতির দিকে এক পলক তাকিয়ে জলদি করে মোহিতের পথ আটকে সামনে দাঁড়িয়ে ব্যস্ত কণ্ঠে বলে উঠল, ওর গেস্ট রুমে যা, আমার বেডরুমে কি? মোহিতের অজানা প্রহন যে বিবাহিত, তার রুমে এখন অন্য একজনও আছে। বিয়ের কথাটা কাছের কয়েকজন আত্মীয় স্বজন ছাড়া আর কেউই জানে না। প্রহনের ছোটবেলার বন্ধু মোহিত না। তোর রুমে কি মহামূল্যবান কোনো জিনিস আছে যে আমাকে ঢুকতে বাধা দিচ্ছিস? বউটুও তো নাই তাহলে? বউ নাই তোরে বলেছে কি? আসার সময় আমার কাছ থেকে জেনে আসতে পারিস না কিছু? মানে কি জেনে আসবো? আন্টিকেও তো দেখলাম না আসার সময়। দরজা খুলে দিয়েছে কি তাহলে? আঙ্কেল, উনাকে জিজ্ঞেস করলাম তুই কোথায়, উনি বললেন তোর রুমে আছিস, আর কিছু বলে নাই তো। প্রহনের রুমের ভেতরে উকি চুকি দিতে লাগলো মোহিত। এত সময় পর তার দৃষ্টি গেল বিছানার উপর ঘুমিয়ে থাকা চৈতির উপরে। কাঁথা মুড়ি দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে আছে। মোহিতের দৃষ্টি অনুসরণ করে প্রহনও তাকালো। মোহিত বিস্ময় নিয়ে বলল, কখন কিভাবে করলি এইসব? একটু জানানোর প্রয়োজন বোধ করলি না? প্রহন মোহিতের কাজ জড়িয়ে ধরে ড্রয়িং রুমের দিকে যেতে যেতে বলল, আমি নিজেও জানতাম না যে ছুটিতে আসলে আম্মু আব্বু আমাকে বিয়ে করিয়ে দিবে। মোহিত প্রহনের কথা বুঝতে না পেরে বলল, খোলসা করে সবকিছু বল, একদম প্রথম থেকে। প্রহন হাই তুলে কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর তার আর চৈতির বিয়ের সবকিছু প্রথম থেকে বলতে শুরু করলো। তার পাশেই মনোযোগী শ্রোতা হয়ে সেই সব কথা চুপ করে শুনছে মোহিত। কাকের কর্কশ গলায় কা কা শব্দে ঘুম ভেঙে যায় চৈতির। ঘড়ির কাঁটে টুং টুং করে উঠল। শোয়া থেকে উঠে চোখ কচলে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখলো সকাল বরাবর 7টা। উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। 9টা থেকে আবারও স্কুল আছে। রেদওয়ান চৌধুরী সোফায় বসে বসে মনোযোগ দিয়ে চা খাচ্ছিলেন। এমতো মনোযোগ সহকারে চা খাওয়া একটাই কারণ, তা হলো ইদানিং তার চাটা ঠিক মন মতো হচ্ছে না। টেস্ট খুব পানসা পানসা লাগে। মিসেস ইয়াসমিনকে জিজ্ঞাসা করলে তিনি রেগে গিয়ে বলেন, মন দিয়ে চা খাও না দেখি পানছা লাগে। বইয়ের ভিতরে ঢুকে থাকলে চায়ের স্বাদ কি করে পাবি? অথচ তিনি নিজেই চিনি একেবারে কম করে দেন। রেদওয়ান চৌধুরী ডায়াবেটিস আছে যে, এত মিষ্টি খাওয়া উচিত নয় একদমই। রেদওয়ান চৌধুরীর কোনো কালই নিজের খেয়াল নিজে রাখেননি। বিয়ের পর থেকেই তার সব খেয়াল মিসেস ইয়াসমিন রেখে আসছেন। তার আগে রেদওয়ান চৌধুরীর মাই রাখতেন ছেলের খেয়াল। বেশ কয়েকবার চায়ের কাপে চুমুক দিয়ে মুখ কুঁচকে ফেলেন রেদওয়ান চৌধুরী। ইয়াসমিন, তুমি ইচ্ছে করেই চায়ে চিনি দাও না, তাই না? আমি তো মিষ্টি খাইতে চাই না সব সময়। ফ্রিজে মিষ্টি এনে রাখো যে, ওই সব কি আমি খাই? শুধু 4 বেলা চাতে একটু পরিমাণ মতো চিনি তো চেয়েছি। মিসেস ইয়াসমিন সেই সময় রান্নাঘরে নুডলস বানাতে ব্যস্ত। রেদওয়ান চৌধুরীর কথা শুনে উঁচু গলায় বললেন, সারা জীবন তোমার ভালোটা আমাকে চিন্তা করতে হয়েছে, এখনো হচ্ছে। বুড়ো হচ্ছ যে তুমি, তাই চা যেমন আছে তেমনই খাওয়ার অভ্যাস করো। রেদওয়ান চৌধুরী হাল ছাড়লেন না। চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না। তিনি একবার চিল্লাইলে মিসেস ইয়াসমিন
100 বার চিল্লাবে। প্রহনকে এই বিষয়ে বললে সেও ঠিক মায়ের পক্ষই নেবে। তাই অসহায় হয়ে সেই চায়ের কাপে চুমুক দিতে লাগেন রেদওয়ান চৌধুরী। এমন সময় তার মোবাইল বেজে উঠল। রিংটনের শব্দটা অসহ্য লাগে রেদওয়ান চৌধুরীর কাছে। মোবাইলটা হাতে নিয়ে কল রিসিভ করতেই ওপাশ থেকে সর্দার সাহেবের গলার স্বর কানে আসে। কুশল বিনিময় করে তিনি সবাইকে দাওয়াত দিলেন। সন্ধ্যায় যেন প্রহন আর চৈতিকে নিয়ে তাদের বাড়ি যায়। রেদওয়ান চৌধুরীর হাসি মুখে নিমন্ত্রণ গ্রহণ করে বললেন, আচ্ছা ভাই যাব। এদিকে প্রহনের মুখ থেকে সম্পূর্ণ ঘটনাটা শুনে অবাক মোহিত বিছানার উপর চিত হয়ে শুয়ে পড়ে বলল, শেষ পর্যন্ত বাল্য বিবাহ করল, তাও কিনা ক্যাপ্টেন প্রহন চৌধুরী। মোহিতের কথায় কেন জানি আজ আক্ষেপ হলো না প্রহনের। সেও মুচকি হেসে উত্তর দিল, ভাগ্যিস করেছিলাম, না হলে তো আমার লুকিয়ে থাকা আরেক আমিটাকে কখনোই খুঁজে পেতাম না। মোহিত শোয়া থেকে উঠে বসে চট করে বলে উঠল, তোর পিচ্চি বউকে দেখাবি না? আমি আমার পিচ্চি ভাবিকে দেখব না নাকি? দেখতে হচ্ছে কেন? ওইটা আমার আমানত। তোকে দেখাতে হবে কেন? তোকে দেখতে হবে না। প্রহনের এমন কথা শুনে হো হো করে হেসে উঠল মোহিত। বাপরে এত জেলাস, দেখিস আবার তোর বউকে নিয়ে আমি যেন পালিয়ে টালিয়ে না যাই। কানের নিচে 2টা কষিয়ে চড় খেলেই এমন কথা কেন? চিন্তাও আর তোর মাথায় আসবে না। বাহ, বউয়ের প্রতি অনেক ভালোবাসা দেখছি। তা হঠাৎ কি মনে করে আমার বাড়িতে আসলি? কোন উদ্দেশ্যে? তোর বাড়িতে আসতে হলে উদ্দেশ্যে লাগে। অনেক দিন দেখা হয়নি, তাই চলে এলাম দেখা করতে। ভাগ্যিস এসেছিলাম, না হলে তো জানতাম না কোনো দিন তোর বিয়ের কথা। না জানালেই ভালো হতো। মনে মনে বলল প্রহন। মোহিতকে রেস্ট করতে বলে নিজের রুমে ফিরে যায় সে। রুমে এসে বিছানার উপরে চৈতিকে না দেখে কয়েকবার ডাক দেয়। ব্যালকনি থেকে চৈতির কণ্ঠস্বর ভেসে আসে। চৈতির কথা শুনে প্রহন চট করে ব্যালকনিতে চলে গেল। চৈতি এক দৃষ্টিতে ফুলের উপরে বসে থাকা প্রজাপতির দিকে তাকিয়ে আছে। প্রহন হুশ করে তাড়িয়ে দিয়ে চাইলে বাদ সাজে চৈতি। কি করছেন কি আপনি? ফুল থেকে মধু খাচ্ছে যে, দেখছেন না? একদম বিরক্ত করবেন না ওদের। চৈতির নিষেধাজ্ঞা শুনে শয়তানি হাসে প্রহন। ঠোঁট কামড়ে চৈতির হাত ধরে টান মেরে নিজের কাছে নিয়ে আসলো। আচমকা এমন করায় কয়েকটা হার্টবিট মিস হয়ে গেল চৈতির। এমন করে কাছে টেনে নিয়েছে মানেই হলো ভয়ঙ্কর সব কথা বলবে। হৃদস্পন্দন প্রক্রিয়া পাল্টে দিবে, দ্রুত গতিতে চলতে থাকবে। প্রহন চৈতির মুখের সামনে আসা চুলগুলো আলতো করে হাতে কানের পিঠে গুজে দিল। চোখে চোখ রেখে বলল, আমারও ইচ্ছে করছে, ভীষণ ইচ্ছে করছে ফুলের মধু খেতে। তুমি নামক ফুলের। তখন দুপুর। আকাশের এমন গুমট ভাবটা জানান দিচ্ছে ভারী বর্ষণ হবে আজ। বাম পাশের শাড়ির আঁচলটা বাতাসে উঠছে। কোমর পর্যন্ত ছাড়িয়ে পড়া এলো কেশের অবাধ্য হয়ে চোখে মুখে এসে লুটিয়ে পড়ছে। ভেজা চুলের ডগা থেকে বিন্দু বিন্দু জল ফ্লোরে গড়িয়ে পড়ে অনেকটাই ভিজে গেছে। পিঠের অনেকটা ব্লাউজটাও ভিজে শেষ। গোসল করেই বারান্দায় এসে দাঁড়িয়েছে চৈতি। নিষ্পৃহ দৃষ্টিতে তাকিয়ে আছে শূন্য গগনে। রুমের ভেতর থেকেই সেই কখন থেকেই একটা কথাই ভেসে আসছে, চৈতি ভেতরে আসো, এখনই বাইরের ঝড় শুরু হয়ে যাবে। সে ডাক কর্ণকুহরে পৌঁছলেও আগ্রহ দেখায়নি সে। আগের মতোই আকাশের দিকে ভাবনাশীল হয়ে দৃষ্টিতে তাকিয়ে থাকলো। বার কয়েক ডাকার পরও চৈতির কোনো সাড়া না পেয়ে রুম থেকে বারান্দার দিকে এগিয়ে যায় প্রহন। বারান্দার দরজার সামনে এসে চৈতির ভেজা চুলের দিকে চোখ পড়তেই আবারও রুমে ফিরে যায় সে। সোফার উপরে রাখা তোয়ালে নিয়ে আবারও চৈতির কাছে চলে গেল। পেছন থেকে চৈতির চুল মুছতে মুছতে শান্ত কণ্ঠে বলে উঠল, বড্ড অগোছলো হয়ে গেছো। গোসলের পর চুল মুছুনি কেন? পরিবেশ দেখেছো? ঠান্ডা লেগে যাবে তো। প্রহরের কথা শুনে নড়ে চড়ে উঠল চৈতি। এত নড়াচড়া করো কেন? চুপ করে শুয়ে থাকো। গম্ভীর গলায় বলা বারণ শুনে চুপ করে দাঁড়িয়ে রইল চৈতি। প্রহন এক মনে চুলের পানি মুছিয়ে দিল। আকাশের দিকে মুখ করে পাশে গিয়ে দাঁড়ালো প্রহন। উচ্চতার মেয়েটা তার কাঁধ পর্যন্ত হয়। বলিষ্ঠ দেহের লম্বা মানবের পাশে চিকন শরীরের মাঝামাঝি উচ্চতার ফর্সা বর্ণের মানবীকে মানিয়েছে দারুণ। মিসেস ইয়াসমিনের কথা রাখতে গোলাপি রঙের শাড়ি পরেছে আজ। হাতে সোনার চিকন 2টা চুড়িও পরেছে। তারে ছোট ছোট দুল। সদ্য গোসল করে আসা রমণীকে এমন সাধারণ সাজে ফুটন্ত গোলাপ মনে হচ্ছে প্রেমিকের কাছে। সিক্ত অনুভূতি এসে কড়া নাড়ছে বা পাশের চিত্তে। বেশি সময় ধরে তাকিয়ে থাকতে পারল না প্রহন। শত জনম চেয়ে থাকলেও তৃষ্ণা তো চোখের তৃষ্ণা মিটবে না। চৈতিকে নিষ্পাপ হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে ব্রুজবাল কুঁচকে গেল প্রহনের। অস্থির কণ্ঠে বলে উঠল সে, কি হয়েছে চৈতি? মন খারাপ?
চৈতি তাকালো না প্রহনের দিকে। প্রহন কোনো উত্তর না পেয়ে চৈতির 2 কাঁধে হাত রেখে নিচের দিকে ঘুরিয়ে নিতে ছিটকে সরে গেল চৈতি। নিষেধাজ্ঞা জারি করে উত্তেজিত গলায় বলে উঠল, হ্যালো ভিউয়ার্স, পরবর্তী সিজন দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।